বন্ধুরা নমস্কার। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর গুরুত্ব কি কমে গেল এনডিএর ভেতরে? তাদের দুটো দল জেডিইউ এবং টিডিপিকে জিজ্ঞেস না করেই, তাদের সমর্থন ছাড়াই কি প্রধানমন্ত্রী তার সরকার চালাতে পারবেন? এখন 2024-এর লোকসভা নির্বাচনের পর যেরকম ভাবে নরেন্দ্র মোদীর সরকার এই দুটো দলের ওপর সম্পূর্ণভাবে নির্ভর হয়ে গেছিল, তাদের সমর্থন ছাড়া সরকার চালানো অসম্ভব হয়ে পড়েছিল, যখন তারা সমর্থন প্রত্যাহার করবেন তখনই সরকার পড়ে যাবে, সেই রকম পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। তার থেকে কি মোদী শাহের সরকার মুক্তি পেয়ে গেছে? তাদের কাছে কি বিকল্প ব্যবস্থা হয়ে গেছে? এখন কি নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু একসাথেও যদি এনডিএ ছেড়ে বেরিয়ে যান, তারা যদি ইন্ডিয়া জোটেও যোগদান করেন, তাহলেও কি লোকসভার ভেতরে মোদীর সরকার টিকে যাবে? সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পরের ঘটনা বলি ভারতবর্ষের রাজনীতিতে, বিশেষ করে লোকসভার হিসেবে অনেকটাই পরিবর্তন এনে দিয়েছে, যার কারণে বিজেপি আগের তুলনায় অনেকটাই আশ্বস্ত হয়ে গেছে যে 2029-এর লোকসভা নির্বাচন পর্যন্ত অন্ততপক্ষে লোকসভায় ভোটাভুটির হিসেবে তাকে সরানো আরও কঠিন হয়ে গেল। কীরকমভাবে কঠিন হলো আপনাদের নিশ্চয়ই জানার ইচ্ছা রয়েছে। নিশ্চয় অনেকে এই বিষয়টা নিয়ে ক্যালকুলেশনও করছেন নিজের নিজের মতন করে। এবার দেখুন, পার্লামেন্টের ভেতরে মানে লোকসভার ভেতরে যে দলগত অবস্থান, তা আগের তুলনায় সামান্য পরিবর্তন হওয়ার কারণে কিভাবে সেটা নরেন্দ্র মোদীর জন্য বিরাট বড় আশীর্বাদ হিসেবে নেমে এসেছে সেটা বোঝার দরকার। এবং তৃণমূল কংগ্রেসের বিভাজন পশ্চিমবঙ্গে আর তামিলনাড়ুতে আপনার কি বলে টিভিকে সঙ্গে নিতে গিয়ে ডিএমকে অসন্তুষ্ট করার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার কারণে একেবারে জাতীয় রাজনীতিতে একটা বিরাট বড় পরিবর্তন চলে এসেছে। সেটা একবার দেখুন ভালো করে। প্রথমত, লোকসভায় বর্তমানে এনডিএর কাছে 292টি আসন রয়েছে। আপনারা ভাববেন আগে তো শুনতাম 293, এখন 292 হয়েছে, একটি কমেছে, তো সুতরাং তাদের শক্তি কীভাবে বাড়লো? ডেফিনেটলি মনে হতে পারে। আবার ইন্ডিয়া অ্যালায়েন্সের কাছে আপনার 190টি আসন রয়েছে। আপনারা এক্ষেত্রেও বলবেন যে আমরা তো জানতাম 234টি আসন, সেই জায়গায় 190 কেন? আর তাহলে তো অনেক নিচে নেমে গেল। ডেফিনেটলি কারণ সামান্য এদিক ওদিক হয়ে গেছে। কীরকমভাবে দেখুন এবার ভালো করে। এনডিএর ভেতরে বিজেপি তো এখনো সবচেয়ে বড় দল 240টি আসন নিয়ে, এটা তো তার কাছে আছেই। এবার তার জোটের ভেতরে যে দলগুলো ছিল সেই দলগুলো তো তার সঙ্গে আছেই, কিন্তু তার কাছে প্লাস হয়েছে তৃণমূল কংগ্রেসের 20টি আসন বলা হচ্ছে। এখনো পর্যন্ত এটা শিওর না যে আসলেই কি 20টি প্লাস হয়েছে কি হয়নি, কারণ এখনো পর্যন্ত সব এমপিদের আমরা দেখিনি সামনে এসে কথা বলতে। কিন্তু যেরকমভাবে বলা হচ্ছে এবং ছড়িয়ে দেওয়া হয়েছে তা যদি আমরা বিশ্বাস করে নিই, তাহলে তৃণমূল থেকে 20 জন যদি এনডিএর সমর্থনে চলে যায়, তাহলে এক লাফে এনডিএর 20টি আসন বেড়ে যাওয়ার কথা। আরেকটি হলো কি, যদি ডিএমকের 22 জন এমপি লোকসভার, যারা এখন আর ইন্ডিয়া জোটের মধ্যে নাই, তারা ইন্ডিয়া জোট থেকে আলাদা বসছেন পার্লামেন্টে, লোকসভাতে তারা এর জন্য চিঠি দিয়ে দিয়েছেন, এই 22 জন যদি কোনো কারণে এনডিএকে সমর্থন করে দেয়, মানে নরেন্দ্র মোদী সরকারের পক্ষে চলে যায়, তাহলে একবার ভাবুন 20 প্লাস 22 হয়ে গেল 42টি আসন যদি একসাথে বেড়ে যায়, তাহলে টিডিপির 16 জন আর জেডিইউর 12 জন মিলিয়ে যে 28 জন এতদিন একরকম ডোমিনেট করত মোদী সরকারকে, তাদের আর কি কোনো গুরুত্ব থাকবে? টিডিপির কাছে 16টি, জেডিইউর কাছে 22টি, আর আপনার এনডিএর ভেতরে শিবসেনা যেটা এখন একনাথ সিন্ধের কাছে আছে, তাদের কাছে 7টি, লোক জনশক্তি পার্টি রামবিলাসের কাছে 5টি, রাষ্ট্রীয় লোকদলের কাছে 2টো, জেডিএস এর কাছে 2টো। এরা সবাই এখন আছে, এরা প্রভাবশালী। এদের মধ্যে
এই যে দলগুলো বললাম, এদের পাল্টিবাজির জন্য এরা বিখ্যাত বা কুখ্যাত যাই বলা হয় না কেন, এদেরকে অনেকেই অবিশ্বাস করে যে এরা কতক্ষণ বন্ধু হিসেবে থাকবে তা কেউ জানে না। ফলে মোদী সরকারও ভালো করে জানে, বিজেপির সর্বোচ্চ নেতারাও খুব ভালো করে জানে যে টিডিপিকে বিশ্বাস করা যায় না এক মুহূর্তের জন্য, জেডিইউকে এক মুহূর্তের জন্য বিশ্বাস করা যায় না। শিবসেনা যদিও আপনার দীর্ঘ পুরনো বন্ধু বিজেপির, কিন্তু তারপরেও যে একনাথ শিন্দে বালা সাহেব ঠাকরের পরিবারের সঙ্গে একরকম চোখ উল্টে দিয়ে আপনার আলাদা করে দলটাকে নিয়ে নিয়েছে, কবজায় নিয়ে নিয়েছেন, সেই একনাথ শিন্দে যদি শিবসেনা ঠাকরে পরিবারের সঙ্গে যদি চোখ উল্টাতে পারে, তাহলে মোদী সরকারের সঙ্গে চোখ উল্টাতে পারবে না। এই কারণে তার প্রতিও একটা অবিশ্বাস কিন্তু বিজেপির মধ্যে রয়েছে। বিজেপির মধ্যে অবিশ্বাস রয়েছে রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ানের, কারণ রামবিলাস পাসওয়ানের ইতিহাস সারা ভারতবর্ষ খুব ভালো করে জানে। বিজেপির মধ্যে সন্দেহ রয়েছে রাষ্ট্রীয় লোকদল জয়ন্ত চৌধুরীর প্রতি, জেডিএস এইচডি দেবেগৌড়ার পার্টি জেডিএস এর প্রতি, কারণ দেবেগৌড়া বারবার এদিক ওদিক করেছেন, তার প্রতিও সন্দেহ রয়েছে। ফলে এরা সংখ্যায় অনেকটা হলেও, প্রভাবশালী হলেও, এদের প্রতি একটা অবিশ্বাস কিন্তু বিজেপির মধ্যে সবসময় ছিল। তার কারণে বিজেপি তলে তলে যে চেষ্টা করে আসছিল যে এদের ওপরে নির্ভরতা কমিয়ে বিজেপি যাতে আগে মানে একটা বিকল্প ব্যবস্থা যাতে করে নিতে পারে। আমি অনেক ভিডিওতে এই ব্যাপারটা বলেছি, আপনাদের মনে থাকবে। এবার বাইরে থেকে টিএমসির 20 জন আর ডিএমকের 22 জন যদি সমর্থন করে, সঙ্গে সঙ্গে যদি আপনার ওয়াইএসআর কংগ্রেসের 4 জন, তারপর ইউপিপিএল আসামের 1 জন, এরাও যদি সমর্থন করে, তাহলে সংখ্যাটা অনেকটাই বেড়ে যায়। তাহলে আর এই দলগুলোর ওপরে আর নির্ভরতা সেরকম ভাবে থাকে না। এটা গেল একটা। এবার কথা হলো ইন্ডিয়া অ্যালায়েন্স 190 এর মধ্যে আপনারা জানেন যে ডিএমকে বেরিয়ে যাওয়ার কারণে 22টা কমে গেল, তারপর টিএমসিতে ডিভিশন হওয়ার কারণে 20টা কমে গেল, তাহলে 42টা কমে গেল। তো সুতরাং ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে এর ফলে একটা আপনার সংখ্যায় পরিবর্তন এসেছে। এবার ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেসের কাছে 100টি আসন, সমাজবাদী পার্টির কাছে 37টি আসন, শিবসেনা ইউপিটির কাছে 9টি আসন, টিএমসির কাছে বর্তমানে যে টিএমসিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে সেই টিএমসির কাছে 8টি আসন, আর এনসিপি শারদ পাওয়ারের কাছে রয়েছে 8টি আসন। এইরকম আরো অন্যান্য দল রয়েছে, এরা হলো মেজর এই ইন্ডিয়া জোটের মধ্যে, এদের আসন এইরকম। এবার যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা এমপিরা আর কেউ যদি বিদ্রোহ করে অন্য শিবিরে না চলে যান, তাহলে এই সংখ্যাটা থাকবে। আবার আরেকদিকে যারা চলে গেছেন বলে বলা হচ্ছে, সেই 20 জনের মধ্যে কেউ কেউ যদি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে আসেন, তাহলে আবার তার সংখ্যাটা 8 থেকে বাড়বে। ফলে এগুলোর মধ্যে একটা অনিশ্চয়তা তো ডেফিনেটলি রয়েছে। এবার অন্যান্য যে অপোজিশন ডিএমকে কে ধরে আর কি, তারা রয়েছে 38। এই অন্যান্য অপোজিশনের মধ্যে আপনার ডিএমকে কে আমরা যদি এর থেকে বাইরে বের করে নিয়ে এনডিএ এর সঙ্গে যুক্ত করে দিই, তাহলে তো ভারতবর্ষের রাজনীতিতে বিজেপিকে এই আগামী 29 পর্যন্ত চিন্তা করার মতন আর কিচ্ছু থাকবে না। এ গেল আরেকটা ব্যাপার। এবার কথা হলো, যদি 42 জন এনডিএ কে সমর্থন করে, তাহলে টিডিপি আর জেডিইউর ওপর সরকারের অস্তিত্ব একেবারেই নির্ভর করবে না। তাহলে যতই হুমকি ধমকি নাইডু সাহেব, নীতিশ কুমার এরা দিক না কেন, মোদী সরকার ইচ্ছে করলেই তাদেরকে পাত্তা না দিয়েও আরামসে আস্তে আস্তে খেলতে খেলতে সরকারটাকে 29 পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবে। এদের হুমকি ধমকির ওপর আর সরকারের অস্তিত্ব নির্ভর করছে না। কিন্তু তারপরেও তাদের একটা গুরুত্ব রয়েছে, এটা মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হলো বিশেষ বিশেষ বিলে, লোকসভার ভেতরে, পার্লামেন্টের ভেতরে বিশেষ বিশেষ বিল পাশ করাতে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার দরকার হয়, অর্থাৎ 2/3 সংখ্যাগরিষ্ঠতার দরকার হয়। ওই 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হলে বিজেপিকে এখনো ছোট বড় যতগুলো শরিক দল রয়েছে বা ইন্ডিয়া জোটের এবং এনডিএ জোটের বাইরে থাকা দলগুলো রয়েছে, তাদের সবাইকেই কম বেশি তেল মাখাতে হবে।
তাদের সবাইকেই সঙ্গে আনার চেষ্টা করতে হবে। 2/3 সমর্থন আদায় করে বিশেষ বিশেষ বিলকে সংসদে পাশ করানোর জন্য। কিন্তু যদি বলেন 272 জনের সংসদ মানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য দরকার হবে কিনা, তাহলে বলবো যে অন্ততপক্ষে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ওপরে আর এই মুহূর্তে সেই রকম নির্ভরতা আছে বলে মনে হয় না। এখন কথা হলো, যদি নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু কখনো মনে করেন যে তাদের রাজনৈতিক গুরুত্ব কমে যাচ্ছে এবং তাদের এখনই ঘুরে দাঁড়ানোর সময়, তাহলে তাদের কি করতে হবে? কিছুদিন আগে পর্যন্ত মানে এই 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনের রেজাল্ট আউট পর্যন্ত তাদের কাছে সুযোগ ছিল কি? সুযোগ ছিল যে একসাথে 28 জন বেরিয়ে গিয়ে সরকারের অস্তিত্বকে সংকটে ফেলে দেয়া। এখন আর তারা 2 জন মিলে বেরিয়ে গেলে সরকারের অস্তিত্ব সংকটে পড়বে না। এখন তাদের বেরোতে হলে সঙ্গে কে স্ট্যালিনকে কনভিন্স করে রাখতে হবে যে ভাই আপনি কোনোভাবেই সরকারের পক্ষে যাবেন না, আপনি বিরোধীদের পক্ষে থাকবেন। আপনার সমর্থন যাতে কোনোভাবেই মোদী সরকারের পক্ষে না যায়, এর জন্য তাদের দুজনকে মিলে কে স্ট্যালিনকে বোঝাতে হবে। কারণ ডিএমকের সমর্থনটা যদি ইন্ডিয়া জোটে যদি না যায় এবং এনডিএতে চলে যায়, তাহলে আর কিছু করার থাকবে না। এবার পাশাপাশি তাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হলো টিএমসির যে 20 জন এমপি লোকসভাতে বিদ্রোহী হয়ে রয়েছেন, সেই 20 জনকেও তাদের বোঝাতে হবে যে আপনারা কোনোভাবেই এই আস্থা ভোটের বা অনাস্থা ভোটের ভোটে সরকারের পক্ষে যাবেন না। আপনারা সরকারের বিরুদ্ধে ভোট দিন, সরকারকে ফেলে দেওয়ার জন্য ভোট দিন। কারণ হলো কি, কারণ এই 20 জন যদি সরকারের পক্ষে যায়, তাহলেও জোড়াতালি দিয়ে আরামসে মোদী সরকার টিকিয়ে নিতে পারবে। এবার একটা চান্স তারপরেও তাদের কাছে কেন থাকে এই কারণে, এমনিতে ডিএমকে প্রবলভাবে বিজেপি বিরোধী, এটা হলো ডিএমকে এর আদর্শগত অবস্থান। আর তামিল রাজনীতিতে এটা ডিএমকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তামিল জনতার একটা বিরাট অংশের মধ্যে উত্তর ভারতীয় রাজনৈতিক দল হিসেবে পরিচিত দলগুলোর প্রতি একটা অনীহা রয়েছে। এটা হলো ডিএমকের একটা ব্যাপার। ফলে ডিএমকে বোঝানো হয়তো খুব বেশি টাফ হবে না। আর একটা হলো তৃণমূলের যে এমপিরা রাগী হয়েছেন, বিদ্রোহী হয়েছেন, তাদেরকে যদি বোঝাতে পারেন যে আপনাদের যে বদনাম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃসময়ে তাকে ত্যাগ করার অভিযোগের কারণে আপনাদের নামে যে কলঙ্ক পড়েছে, সেই কলঙ্ক মোচনের একটা বড় সুযোগ হলো অনাস্থা ভোট, মানে যদি অনাস্থা আনা হয় আর কি, অনাস্থা ভোটে সরকারের বিরুদ্ধে ভোট দেয়া। আপনারা যদি সেই ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে সরকারকে ফেলে দিতে সাহায্য করতে পারেন, তাহলে বাংলার মানুষের কাছে আপনারা গিয়ে দেখাবেন যে ওই সময়ের প্রয়োজনে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু মূলত আমরা বাংলার মানুষের ইচ্ছা বা তৃণমূলের ইচ্ছা বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছার বিরুদ্ধে যায়নি। এটা তার প্রমাণ, আমাদের ভোটের কারণেই সরকার পড়ে গেছে। এ হলো চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সামনে বিকল্প ব্যবস্থা। কিন্তু এগুলোকে বাদ দিয়ে তারা যদি এই দুটো ডিএমকে এবং টিএমসির এই গোষ্ঠীকে যদি বোঝাতে না পারেন, তাহলে কিচ্ছু করার থাকবে না। কারণ শুধুমাত্র এই দুজনে, একদিকে কাকলি ঘোষ দস্তিদার, আরেকদিকে কে স্ট্যালিন, এই দুজনে মিলেই মোদী সরকারকে আরামসে টিকিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এবার আপনাদের মনে হবে যে তাদের মিলিয়ে আসন কত হলো। আসন হলো একজনের কাছে 22, একজনের কাছে 20, তাহলে হলো 42। বিজেপির কাছে কত আছে? বিজেপির কাছে আছে 240। 40 আর 42 হয় কত? 82 হয়। তাহলে ডিএমকে এবং টিএমসির বিদ্রোহী গোষ্ঠী একজোট হয়ে বিজেপির পেছনে দাঁড়ালে বিজেপির এনডিএর আসন সংখ্যাটা বেড়ে হয়ে যায় 282। ওই বাদবাকি বিজেপি ছাড়া বাদবাকি যে এনডিএর শরিক দল, এদেরকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে বলছি। এবার যদি বাদ বাকি দলগুলো একেবারে এনডিএ ছেড়ে দিয়ে ইন্ডিয়া জোটে চলেও যায়, তাহলেও
আপনার বিজেপির নেতৃত্বে এনডিএর সরকার একেবারেই টিকে যাবে। এইটা হলো বিরোধীদের রাজনৈতিক ভুল পরিকল্পনার পরিণতি। যদি বিরোধীরা আগে থেকেই এগুলো ভালো করে অঙ্ক কষে এক একটি শরিক দলকে ইন্ট্যাক্ট রাখার জন্য তাদেরকে বুঝিয়ে শুনিয়ে এক জায়গাতে অনুপ্রাণিত করে একজোটে রাখার জন্য যদি তারা চেষ্টা করতেন, যদি তারা সঠিকভাবে নেতৃত্ব দিতে পারতেন, তাহলে আজকের মতন একটা বাজে অবস্থাতে তাদেরকে পড়তে হতো না, যেখানে তারা মনে করে এসেছে এতদিন যে মোদী সরকারকে তারা লোকসভার ভেতরেই শুধু সংখ্যার কারিগরিতে আপনার তারা ফেলে দিতে পারবেন। সেই অবস্থাটা কিন্তু মোদী সরকার পার করে নিয়েছে। চিত্রটা কিন্তু একেবারেই পরিষ্কার। ফলে এখন যদি বিরোধীরা সমবেত হয়ে মোদী সরকারের বিরুদ্ধে লোকসভার মধ্যে অনাস্থা ভোট আসে, অনাস্থা প্রস্তাব আনেও, তাহলেও সম্ভাবনা খুব বেশি দেখা যায় না সে অনাস্থা প্রস্তাব পাশ হওয়ার। ফলে এদিক থেকে মোদী সরকার 2029 পর্যন্ত নিশ্চিন্ত হয়ে গেল বলা যায় মোটামুটি। যদিও অন্য দিকগুলো এখনো বিরোধীদের সামনে খোলা রয়েছে। সেগুলোর মধ্যে কি? সেগুলোর মধ্যে একটা পয়েন্ট বলে এই ভিডিওটাকে শেষ করে দেব। সেটা হলো যে তারা ব্যাপকভাবে গণ আন্দোলন তৈরি করে সরকারকে একটা প্রবল চাপের মধ্যে ফেলে দেওয়া। তার ফলে সরকার পড়ে যাবে তা বলছি না, কিন্তু সরকার বিরাট চাপের মধ্যে পড়ে যাবে এবং সেই ক্ষেত্রে সরকারকে অনেক সিদ্ধান্ত পরিবর্তনে বিরোধীরা বাধ্য করতে পারে। এই একটা রাস্তা তাদের কাছে খোলা রয়েছে, আন্দোলনের রাস্তা। তারা কি সেই রাস্তায় যেতে পারবে? অন্য কোনো ভিডিওতে ব্যাপকভাবে আলোচনা করব। শেষ করার আগে বলে দিচ্ছি, আমার একটা হিন্দি চ্যানেলে রয়েছে পলিটিক্যাল ইন্ডিয়া। আপনাদের কাছে কিউআর কোড দেওয়া হলো। এই কিউআর কোডটা স্ক্যান করে আপনারা সেই চ্যানেলে সরাসরি চলে যেতে পারেন। সেখানেও রাজনৈতিক বিশ্লেষণ করা হয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।